আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সশস্ত্র বাহিনীকে রণপ্রস্তুতি ও রণশক্তি বাড়াতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা। এরপর জানিয়ে দিব চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা। এদিকে তাইওয়ানের কাছে চীনা সামরিক মহড়ার আশঙ্কা। আরও জানিয়ে দিব কৃত্রিম ধর্ম তৈরির চেষ্টা করছে ডিজিটাল আন্দোলন, বলেছেন এরদোয়ান। সর্বশেষ জানিয়ে দিব সিরিয়া ও লেবানন সীমান্তে প্রথমবারের মতো ইসরায়েলি হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। সশস্ত্র বাহিনীকে রণপ্রস্তুতি ও রণশক্তি বাড়াতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামেনি বলেছেন, সশস্ত্র বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হল রণপ্রস্তুতি ও রণশক্তি বৃদ্ধি করা। ইরানের নৌবাহিনীর বেশ কয়েকজন কমান্ডার ও কর্মকর্তা বুধবার সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জানান। ফার্সি 1359 সালের 7 আয়র মোতাবেক 1980 সালের 28 নভেম্বর ইরাকের বাথিস্ট শত্রুদের বিরুদ্ধে ইরানের পেইকান ফ্রিগেটের বীরত্বপূর্ণ সাফল্যের বার্ষিকী উপলক্ষে বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফার্সি ক্যালেন্ডার অনুযায়ী ইরানের এই দিবসকে নৌবাহিনী দিবস হিসেবে পালন করা হয়। ইরানের সর্বোচ্চ নেতা বৈঠকে বর্তমান বিশ্বে নৌবাহিনীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী বাহিনী হিসেবে অভিহিত করেন এবং অভিযান পরিচালনা, গোয়েন্দা তৎপরতা, সহায়তা প্রদান, নির্মাণ কাজ ও উদ্ভাবনী তৎপরতায় নৌবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, সশস্ত্র বাহিনী বিশেষ করে নৌবাহিনীর সকল কর্মকাণ্ড ও পরিকল্পনায় এই বাহিনীর প্রস্তুতি ও রণশক্তি বৃদ্ধির বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। আয়াতুল্লাহ খামেনি বলেন, শত্রুদেরকে আক্রমণ থেকে বিরত রাখতে যুদ্ধের ক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জোর দিয়ে বলেন, সশস্ত্র বাহিনীর প্রাথমিক দায়িত্ব হল শত্রুদের আক্রমণ প্রতিহত করা। তিনি ইরানের সমৃদ্ধ রণশক্তি ও সামর্থ্যের বিষয়টি তুলে ধরার উপর গুরুত্বারোপ করে বলেন, এর ফলে শত্রুরা বাস্তবিক অর্থেই এটা উপলব্ধি করতে পারবে যে সংঘাতে জড়ালে তাদেরকে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে। চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা। মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা বাহিনীর কাছ থেকে আরও একটি শহরের দখল নিয়েছে বিদ্রোহীরা। লাউক্কাই নামের শহরটি প্রতিবেশী দেশ চীনের সীমান্তলগ্ন জান্তা বাহিনীর সাথে দীর্ঘ কয়েক সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের পর 3 বিদ্রোহী গোষ্ঠীর সমন্বয়ে গঠিত ব্রাদারহুড আয়ারল্যান্ডস এই শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির কাছে কানপাইতির আপাত পতনের ফলে মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে মাত্র একটি সীমান্ত শহর মিউজের নিয়ন্ত্রণ থাকলো। এর ফলে খনিগুলোর সম্ভাব্য মুনাফা থেকে তারা বঞ্চিত হবে। এই খনি চীনকে রেয়ার অর্থ খনিজ পদার্থ সরবরাহ করে, যা বৈদ্যুতিক মোটর এবং বায়োটারবাইন, পাশাপাশি উচ্চ প্রযুক্তির অস্ত্র এবং অনেক ধরনের ইলেকট্রনিক্সের জন্য গুরুত্বপূর্ণ। কিআইয়ের মুখপাত্র কর্নেল নওবু বা সামরিক বাহিনীর মুখপাত্র গেটসুই কেউকেই মন্তব্যের জন্য একাধিকবার অনুরোধ করা হলেও সাড়া দেননি। তবে বেশ কয়েকটি স্থানীয় গণমাধ্যম গত সপ্তাহে কানপাইতির পতনের কথা জানিয়েছে। তাইওয়ানের কাছে চীনা সামরিক মহড়ার আশঙ্কা। তাইওয়ানের কাছাকাছি সম্ভবত একটি সামরিক মহড়া শুরু করতে পারে চীন। তাইপের প্রেসিডেন্ট লাই চিং-তের আসন্ন প্রশান্ত মহাসাগরীয় সফর ও মার্কিন ট্রানজিটকে একটি অজুহাত হিসেবে ব্যবহার করে এই মহড়া হতে পারে বলে আশঙ্কা করছেন তাইওয়ান ও আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তারা। সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। প্রশান্ত সাগরে তাইপের 3 কূটনৈতিক মিত্র দেশে শনিবার সফর শুরু করবেন লাই। রয়টার্সকে সূত্র জানিয়েছে, যাত্রাপথে ওয়াই ও মার্কিন অঞ্চল গুয়ামে থাকবেন লাই। মার্কিন নির্বাচনের পরপরই মার্কিন অঞ্চলে তার ভ্রমণটিকে একটি সংবেদনশীল পদক্ষেপ হিসেবে মনে করছেন অনেকে। এদিকে স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজ দেশের অংশ বলে মনে করে চীন। ওয়াশিংটনের সঙ্গে দেশটির সম্পর্ককে সবচেয়ে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করে দেশটি। তাইপে নেতা লাইকে তীব্র অপছন্দ
করে বেইজিং, তাকে বিচ্ছিন্নতাবাদী বলেও অভিহিত করে। সফরকালে যুক্তরাষ্ট্রে থামার বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য নিশ্চিত করেনি লাই এর কার্যালয়। তবে তিনি সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে শিগগিরই বিস্তারিত জানানো হবে বলে আশা করা হচ্ছে। এই সফরের সঙ্গে পরিচিত সূত্রগুলো আগে রয়টার্সকে এমনটিই বলেছিল। এই অঞ্চলের 4 কর্মকর্তা বলেন, লাই এর সফরের কাছাকাছি সময়ে বা এরপরেই সামরিক কূটকৌশল পরিচালনা করতে পারে বেইজিং, যা 6 ডিসেম্বর শেষ হবে। বিষয়টির সংবেদনশীলতার কারণে পরিচয় প্রকাশ করতে অনিচ্ছার কথা জানিয়েছেন তারা। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে মন্তব্যের অনুরোধ করে কোনো সাড়া পায়নি রয়টার্স, যদিও চীনা সরকার লাইকে ট্রানজিটের অনুমতি না দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে। কৃত্রিম ধর্ম তৈরির চেষ্টা করেছে ডিজিটাল আন্দোলন, বলছেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ডিজিটাল প্রযুক্তি নির্ভর বিশ্বের পরিবর্তন নিয়ে সতর্ক করেছেন। তিনি বলেছেন, একটি নতুন কৃত্রিম ধর্ম প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে, যা বিশেষ করে ইসলাম সহ সব আব্রাহামিক ধর্মকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে ডিজিটাল আন্দোলন চালাচ্ছে। মঙ্গলবার 26 নভেম্বর তিনি আঙ্কারায় 7ম ধর্মীয় কাউন্সিলে ভাষণ প্রদানকালে এই মন্তব্য করেন। খবর TRT ওয়ার্ল্ড। এরদোয়ান বলেন, ডিজিটাল আন্দোলন ইসলাম সহ সব আব্রাহামিক ধর্মকে লক্ষ্যবস্তু বানিয়ে এবং দুর্বল করে একটি নতুন ধর্ম প্রতিষ্ঠার চেষ্টা করছে। তিনি মুসলিম মূল্যবোধ রক্ষায় ডিজিটাল বিশ্বাস ব্যবস্থার বিরুদ্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এরদোয়ান বলেন, সব মুসলিম মূল্যবোধকে ডিজিটাল বিশ্বাস ব্যবস্থার প্রভাব থেকে রক্ষা করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। ধর্মীয় পরিষদ ও ডিজিটাল বিশ্বের প্রভাব নিয়ে আলোচনা করতে তুরস্কে 2 দিনের আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ইসলামী পণ্ডিত, ডিজিটাল কন্টেন্ট নির্মাতা, যোগাযোগ বিষয়ক বিশেষজ্ঞ ও AI বিশেষজ্ঞরা অংশ নেন। সিরিয়া ও লেবাননের সীমান্তে প্রথমবারের মতো ইসরায়েলি হামলা। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তে সিরিয়া সংলগ্ন 3টি স্থানে প্রথমবারের মতো হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার 26 নভেম্বর গভীর রাতে এই হামলা চালানো হয়। লেবাননের পরিবহন মন্ত্রী আলী হামিয়ের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তিনি বলেছেন, হামলার কারণে সীমান্তের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অবশ্য সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির পূর্বাঞ্চলীয় সীমান্তে ইসরায়েলি হামলার কারণে সিরিয়ার সঙ্গে সংযোগকারী একাধিক পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এই হামলা এমন সময় চালানো হলো যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি কার্যকর হওয়ার ঘোষণা দেন। বুধবার স্থানীয় সময় ভোর 4টা থেকে চুক্তিটি কার্যকর হয়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, এই হামলায় 4 জন বেসামরিক নাগরিক ও 2 সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন 12 জন। তাদের মধ্যে শিশু, নারী ও সিরীয় রেড ক্রিসেন্টের কর্মীরা রয়েছেন।